আবার যখন কোনো প্রেমিক ক্লান্ত হয়ে যায়, দিকভ্রষ্ট হয়ে যায়, কি করবে ভেবে পায় না, তার সেই তুলনাটা তিনি টেনেছেন এভাবে: অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে, দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে। অর্থাৎ একটা প্রেমিক যখন দিকভ্রষ্ট হয়ে বারবার ঘোরাফেরা করে, একটা নাবিক যেমন তার হাল ভেঙে গেলে যখন কোনো দারুচিনি দ্বীপে প্রবেশ করে তার যেমন মনোবাঞ্ছা পূর্ণ হয়, জীবনানন্দ দাস সের প্রেমিকগুলো ঠিক তাই। আবার এক জায়গায় তিনি বলেছেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। আপনারা যারা একটু পাঠক তারা জানবেন যে পাখির নীড়ের মতো চোখ হয় না। পাখির নীড়ের চোখ বাবুই পাখির বাসা, একটি সুন্দর অতি মনোরম বাসা, কিন্তু তার যে চোখের আকার সেটা কি কোনো চোখের সঙ্গে মেলে বাবুই পাখির বাসার সাথে? নয়। তাহলে তিনি কেন বললেন যে পাখির নীড়ের মতো চোখ তুলে? আসলে একটি প্রতীক মাত্র। পাখি যখন সারাদিনের ক্লান্ত পরিশ্রান্তির পর নিজের বাসায় ফিরে যে শান্তি উপলব্ধি করে, একজন প্রেমিকও ঠিক তাই। আবার তিনি হাই চিল কবিতায় বলেছেন, তার প্রেমিককে হারিয়ে, হাই চিল সোনালি ডানার চিল, তুমি ভিজে মেঘের দুপুরে উড়ে উড়ে আর কেঁদো নাকো ধানেশিরি নদীটির চিরে, তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আছে, পৃথিবীর সেরা রাজকন্যাদের রূপ নিয়ে সেজে চলে গেছে বহু দূরে, আবার তাহারে কেন মনে পাড়াও, কে হাই হৃদয় ঘুরে বেদনারে জাগাতে ভালোবাসে। অর্থাৎ কোনো প্রেমিক কুলি চায় না তার হৃদয়কে ঘুরে সেই প্রেমিককে আবার ফিরে আনতে। ঠিক আছে। আবার তিনি এটাও বলেছেন যে শুধুমাত্র প্রকৃতির কবি নয়, আর শুধুমাত্র প্রেমের কবি নয়, তিনি জীবনকে অত্যন্ত কাছে থেকে দেখেছেন। তিনি যদি 2026 সালে বর্তমান এই ব্যভিচারের যুগে জন্মগ্রহণ করতেন, তিনি বলতেন, অদ্ভুত এক আধার এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে চোখে বেশি দেখে তারা, যাদের হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল তাদের সুপরামর্শ ছাড়া। বর্তমান যুগ তাই, যাদের হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই, তারাই তো রাষ্ট্র পরিচালনা করছে। আর এখনো যাদের আস্থা আছে মানুষের প্রতি, যাদের কাছে ন্যায়, সত্য বা শিল্পকে সাধনা বলে মনে হয়, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। যাই হোক, আমি আর কিছুটা বলে শেষ করব। তার কবিতায় দেশভাগ দাঙ্গার কথাও আছে, 1946-47 সাল। তবে এটুকু হয়তো আমি যেটুকু বললাম অনেকেই জানেন, কিন্তু মানুষ জীবনানন্দ দাস কেমন ছিলেন, মানুষ জীবনানন্দ দাস সম্পর্কে হয়তো অনেকেই অল্প জানেন বা কিছু কিছু জানেন। তিনি ছিলেন একজন আদর্শ বাবা, বর্তমান বাবাদের মতোই একজন স্নেহপরায়ণ বাবা ছিলেন। তার ছোট্ট মেয়ে যখন একবার আমাশয় রোগে আক্রান্ত হন, তখন সারা রাত সে ঘুমাতে পারেনি। মাকে বলেছে, আমি বিছানায় শোব না, তোমার কোলেই আমি ঘুরে ঘুরে বেড়াবো। কিন্তু সে সময় তার স্ত্রী অসুস্থ ছিলেন। সারা রাত জীবনানন্দ দাস তার মেয়েকে কাঁধের উপর শুয়ে পায়চারি করেছেন, সারা রাত্রিব্যাপী, একটুকু বিরক্ত হননি। এখনকার বাবাদের মতোই তিনি ছেলে মেয়েদের ব্যাগে রাবার, রুল, পেন ভরে দিতেন। আবার ছেলেবেলায় কোথাও যাব কি যাব না এরকম সিদ্ধান্তে এলে তার ছোট্ট ছেলেটিকে তিনি জিজ্ঞাসা করতেন, বাবা ওখানে আমি যাব, কারণটা কি? কারণ তিনি বলতেন, এই তো আমার বয়সকালে সাপোর্ট করবে আমাকে, তাই এখন থেকে একটু অভ্যাস করে নিচ্ছি। তিনি ছিলেন নারী স্বাধীনতার প্রতীক। একবার তার স্ত্রী ঘরে বাইরে নাটকে মেজ বউয়ের অভিনয়ের জন্য থিয়েটারে নাম দিয়েছিলেন। পাড়ার লোক তাকে বলেছিল, বউকেও এভাবে মঞ্চে নামিয়ে দিলি। তখন কিন্তু জীবনানন্দ দাস বলেছিলেন, এখনো আমি বেঁচে আছি, আমার স্ত্রী কি করবে সেটা আমার উপর নির্ভরশীল, আমি প্রয়োজনে ওকে সিনেমাতেও নামাবো। তিনি একজন আদর্শ বাবা, একজন আদর্শ স্বামী। তবে তিনি হাস্যরসিকও ছিলেন।
যাই হোক, সময়ের অল্পতার জন্য আমাকে খুব অল্প সংক্ষেপে শেষ করতে হবে। এই মহান কবি 1954 সালের 14 অক্টোবর কলকাতার বালিগঞ্জে ট্রাম দুর্ঘটনায় আহত হন। তিনি ট্রাম লাইন ধরে আসছিলেন, ট্রামের ড্রাইভার বারবার তাকে ঘন্টা দিচ্ছিলেন এবং সরে যেতে বলছিলেন, তিনি সরে যাননি। ট্রামের ক্যাচারে তার শরীর প্রায় 20 মিটার ছেঁচড়ে গিয়েছিল, মুখ হয়ে গিয়েছিল বিকৃত এবং দেহ হয়ে গিয়েছিল ভঙ্গুর। অনেকেই বলেন যে জীবনানন্দ দাশ নাকি আত্মহত্যা করেছেন, কারণ তার কবিতার সাথে মিশে যায় তার আত্মহত্যার কাহিনীর অনেক আমরা দেখতে পাই। 8 বছর আগের একদিনে তিনি ক্রমাগত মৃত্যুর অভিপ্সা ছিলেন, তিনি মৃত্যুকে চাইতেন, মৃত্যুতেই তিনি শান্তি খুঁজে পেতেন। কোথায় রয়েছে মৃত্যু, কোন দিকে খুঁজি আমি তারে, যে বারবার বলতেন। আরও বলতেন, যেই ঘুম ভাঙে না কো কোনোদিন, ঘুমাতে ঘুমাতে সব যে সুখ আর শান্তি আছে তাতে। অর্থাৎ আমরা সকালবেলায় রাত্রিবেলায় ঘুমিয়ে সকালবেলায় উঠি, আমাদের ঘুম ভেঙে যায়। কবি বলতেন কি, যেই ঘুম ভাঙে না কো কোনোদিন, ঘুমাতে ঘুমাতে সব যে সুখ আর শান্তি আছে তাতে। প্রেমের অপূর্ণতা, জীবনের প্রতি হতাশা, নৈরাশ্য তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কিন্তু আমরা যারা জীবনানন্দ ভক্ত এবং যারা এখনো গবেষণা করছে, তারা এটিকে মেনে নিতে পারেন না। একজন কবি এভাবে আত্মহত্যা করতে পারেন না। আত্মহত্যা যদি করতে যাবেন, তার হাতে একটি ডাব ছিল আর এক হাতে ছিল বাজার করা ব্যাগ। তিনি কাটা ডাব নিয়ে আত্মহত্যা করতে যাবেন, এটা মনস্তাত্ত্বিক দিক দিয়ে মেলে না, তাই তিনি আত্মহত্যা অবশ্যই করেননি। অনেকে বলেন তার স্ত্রীর সাথে নাকি তার বনিবনা হতো না, কিন্তু না, মোটেই না। তিনি বারবার বলেছেন, আমি আমার সহধর্মিনীর সাথে অত্যন্ত সুখে ছিলাম, অত্যন্ত সুখে ছিলাম, অত্যন্ত সুখে ছিলাম। যে কবি তিমির হননের কবিতায় বলতে পারেন, আমরা কি তিমির বিলাসী? মোটেই নয়, আমরা হচ্ছি তিমির বিনাশিনী। অর্থাৎ তিনি উপনিষদের সেই বাণী বারবার উচ্চারণ করতেন, তমসো মা জ্যোতির্গময়, অসদো মা সদ্গময়, মৃত্যু মা অমিতম গময়। সে কোনোদিন আত্মহত্যা করতে পারে না। যাই হোক, 7 দিন ক্রমাগত জীবনের সঙ্গে লড়াই করে এই জীবনানন্দ দাশ সকল বাঙালিকে চোখের জলে ভাসিয়ে চির বিদায় নেন। কিন্তু অর্থাৎ তার মৃত্যু হয়। মৃত্যু কথা বলা যাবে না, একজন সৃষ্টিশীল মানুষের কোনোদিন মৃত্যু হয় না। তার দৈহিক মৃত্যু হলেও তিনি বাঙালির অপার বাঙালির মনের মনে কোঠায় চিরস্মরণীয় হয়েছিলেন, আছেন এবং থাকবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার।